এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় পর্যন্ত সন্দেশখালীর অশান্তি ইস্যুকে জিইয়ে রাখতে হবে। তাই দিল্লি থেকে ইন্ধন যোগানো হচ্ছে। এই দাবি করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আবার বঙ্গ বিজেপির নেতৃত্বের মুখ বারবার সন্দেশখালীর দ্বিতীয় নন্দীগ্রাম মন্তব্যে শোনা যাচ্ছে। ওয়াকিবহুল মহলের মতে অশান্তিতে যে উস্কানি দিচ্ছে গেরুয়া শিবির তা যেন বেশ খানিকটা এই কথাতেই স্পষ্ট। বুধবার সন্দেশখালীর নাম উল্লেখ না করলেও সেই ষড়যন্ত্রের তত্ত্ব আরও একবার উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি জায়গার সঙ্গে আরেকটি জায়গার নাম জড়িয়ে দাঙ্গা বাঁধানোর কথা ভাববেন না বলে পরামর্শ তার। সন্দেশখালীর নাম উল্লেখ না করলেও বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গুর হলো সিঙ্গুর, নন্দীগ্রাম হলো নন্দীগ্রাম। এক এক জায়গায় এক একটা আলাদা আলাদা চেহারা মনে রাখবেন। একটার সঙ্গে আরেকটা তুলনা করে দাঙ্গা বাঁধিয়ে দিলে ভুল করবেন। কোথাও রক্ত ঝরুক আমি চাই না, কেন তো তিনি কোনো ভুলকে প্রশ্রয় দেন না বলেও জানান মমতা। উল্লেখ্য, জমি ভেরি দখলের অভিযোগকে কেন্দ্র করে অশান্ত সন্দেশখালী, দফায় দফায় জ্বলছে গ্রামের পর গ্রাম। সময় যত গড়াচ্ছে ততই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। গ্রামবাসীদের দাবি, নালিশের পাহাড় যার বিরুদ্ধে, সেই শেখ শাহজাহানকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করা হচ্ছে না। রণংদেহী মহিলারা কেউ রাস্তায় শুয়ে আন্দোলন করছেন, আবার কেউ কোথাও কোথাও পুলিশের গতিবিধি রুখতে ফেলা হয়েছে গাছের গুড়ি, কাটা গাছের ডালপালা। অনেকেই বলছেন এই আন্দোলনের প্রকৃতি নাকি নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতিকে চাঙ্গা করছে। অন্যদিকে দুর্নীতি ও তোলাবাজিতে যুক্ত সুভাষ সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। একটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, তাতেই এমন বিস্ফোরক অভিযোগ শোনা যাচ্ছে। যদিও কল রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা হয়নি, তবে এই কল রেকর্ডিং নিয়ে ইতিমধ্যে গেরুয়া শিবির জোর শোরগোল পাকিয়েছে। ফাঁস হওয়া কল রেকর্ডিংয়ের একেবারে শুরুতে নীলাদ্রি শেখর দানা বলতে শোনা যাচ্ছে, এই রাজ্যে দল এখন বিদ্যার্থী পরিষদ লাইনে চলছে, তাই বাচ্চা বাচ্চা ছেলেদের সংগঠনের পদে বসিয়ে দেওয়া হয়েছে। সাংগঠনিক দক্ষতা যাদের আছে তাদের কিছু জানতে দেওয়া হচ্ছে না। সুভাষ সরকারের বিরুদ্ধে নীলাদ্রি শেখর দানা কার্যত একহাত নেন। তাকে বলতে শোনা গেছে, আমাদের সাংসদ তথা মন্ত্রী চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে পর্যন্ত তোলা আদায় করেন। ভদ্রতার মুখোশের আড়ালে তিনি সর্বত্র এমনটা করে চলেছেন। কল রেকর্ডিংয়ের একেবারে শেষে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও তোপ দেগে নীলাদ্রি শেখর দানা। তিনি বলেন, শুধু মোদির হওয়ার ভোট জেতা যাবে না, ভোটে জিততে হলে কর্মীদের চাই। সুকান্ত মজুমদার বাঁকুড়ার মাটিকে কতটা চেনেন, কবার বাঁকুড়ায় এসেছেন। যাব পরের খবরে। ফের শেখ শাহজাহানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেল বিজেপির রাজ্য দপ্তরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শেখ শাহজাহানকে কিভাবে গ্রেপ্তার দেখানো হবে তা নিয়ে এখন ভাইপোর সঙ্গে পুলিশের আলোচনা হচ্ছে। এদিন বিকেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, বেরমজুদ 2 পঞ্চায়েত থেকে ওকে এখন নিয়ে গেছে ফলতা এলাকায়, ওখানেই ওকে পাবেন। ওকে অ্যারেস্ট করে দেখাবে, না বাইরের রাজ্য থেকে ধরে এনেছে দেখাবে, এই পরিকল্পনা হচ্ছে। আজকে রাতে দেখাবে, না কালকে দেখাবে, না প্রধানমন্ত্রী যখন আরামবাগে এসে পৌঁছাবেন সেই সময় দেখাবে, এই সিদ্ধান্তটা ভাইপোর। রাজীব কুমার আর পিসি তিনজন মিলে করছে। তিনি বলেন, শেখ শাহজাহানের সমর্থনে তৃণমূলের থেকে পোস্টার দেওয়ানো হচ্ছে। শেখ শাহজাহানের থেকে তো কিছু লোক সুবিধা পেয়েছেন, তারা পেছন থেকে এটা করাচ্ছে। আমি যেদিন ওখানে গেছিলাম দেখেছিল কত স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেয়েছিলাম আমি। সেটার পাল্টা হিসেবে হারোয়া, মিনাখা, বারাসাত এলাকা থেকে কিভাবে পার্থভৌমিক আর সুজিত বসু ভালো জামাকাপড় পরিয়ে লোকজন নিয়ে গেছিল, মানে কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো। পাশাপাশি রেলযাত্রার পর কেটেছে 4 মাস। রেশন দুর্নীতিকাণ্ডে অবশেষে জামিনের আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার সেই মামলার শুনানিতে উদ্বেগজনক দাবি করলেন তার আইনজীবী। জেলযাত্রার পর তার ওজন 25 কেজিতে কমেছে বলে দাবি করেছেন তিনি। সঙ্গে জেলে পড়ে গিয়ে জ্যোতিপ্রিয়র মাথা ফেটেছে বলে দাবি করেন তিনি। গত 27 অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। 14 দিনের ইডি হেফাজত শেষে তার ঠাঁই হয় প্রেসিডেন্সি জেলে। জেলে যাওয়ার পর থেকেই বারবার শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করেছে পুলিশ, কিন্তু কোনো কথায় কান দেয়নি আদালত। অবশেষে গত 22 নভেম্বর জ্যোতিপ্রিয়কে এসএসকেএমের হৃদরোগ বিভাগে ভর্তি করে জেল কর্তৃপক্ষ। গত 13 জানুয়ারি থেকে সেখান থেকে জেলে ফেরেন বালু। এসএসকেএমে ভর্তি থাকার সময় পরিচিত ব্যক্তিকে দেখে হাসপাতালের জানলা থেকে বহাল তবিয়তে হাত নাড়তে দেখা গেছিল জ্যোতিপ্রিয়কে। দেখব পরের খবর। সন্দেশখালীর আন্দোলনকে নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে তুলনা করেছে বিজেপি।
এর আগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ নন্দীগ্রামের সঙ্গে কেন পার্থক্য সন্দেশখালীর আন্দোলনে তা ব্যাখ্যা করেছিলেন। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে সন্দেশখালীর আন্দোলনের সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনে পার্থক্য রয়েছে তা জানিয়ে দিলেন। বুধবার বাঁকুড়ার খাতড়ার সরকারি পরিষেবা প্রদান কর্মসূচির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতড়া খাতড়া। একটার সঙ্গে আরেকটার তুলনা করবেন না, পাশাপাশি তার পরামর্শ ভুল করে নিজেরা দাঙ্গায় জড়িয়ে পড়বেন না। কোথাও রক্ত ঝরুক, অত্যাচার হোক, এটা আমি চাই না। যারা বড় বড় কথা বলেছে খুলবো তাদের ভান্ডার, অনেক কিছু জমা আছে, আস্তে আস্তে যখন খুলবো তখন দেখবেন কোনটা ঠিক কোনটা ভুল। প্রসঙ্গত, সন্দেশখালী আন্দোলন শুরু হওয়ার পর নন্দীগ্রামে সঙ্গে তার কিসে কিসে মিল অমিল তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে শাসক দলের বক্তব্য, 2007 সালে গোড়া থেকে নন্দীগ্রাম হয়ে গিয়েছিল বিচ্ছিন্ন দ্বীপ, সেখানে পুলিশ প্রশাসন ঢুকতে পারতো না। তারপরে সেই বছর 14ই মার্চ যখন পুলিশ তেখালি ব্রিজ পেরিয়ে নন্দীগ্রামে প্রবেশ করেছিল, সেদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে 14 জন গ্রামবাসীর মৃত্যু হয়। যদিও সন্দেশখালীতে এখনো তেমন কিছু হয়নি, সেখানে মানুষের ক্ষোভ আছে ঠিকই, কিন্তু পুলিশ ঢুকতে পারছে, যাচ্ছেন শাসক দলের নেতা এবং রাজ্যের মন্ত্রীরা প্রশাসনের বাধা সত্ত্বেও বিরোধী দলগুলি সন্দেশখালীতে প্রবেশ করতে। তাছাড়া এখনো পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনাও ঘটেনি। এখানে সরকার কারো জমি কেড়ে নেয়নি, ক্ষোভের আগুন ব্যক্তির অত্যাচারের বিরুদ্ধে। তাই সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে এর তুলনা ঠিক নয় বলে জানানো হলো। যাব পরের খবরে। অ্যালকামিস্ট চিটফান্ড দুর্নীতিতে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল ইডি। তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসাবে মঙ্গলবার তাকে তলবের চিঠি পাঠিয়েছে ইডি তদন্তকারীরা। পাল্টা চিঠির দাবি জানিয়েছে অরূপবাবু। লোকসভা ভোটের মুখে রাজ্যের আরেক মন্ত্রীকে কেন্দ্রীয় সংস্থার তলবে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ইডি সূত্রে জানা গেছে, অ্যালকামিস্ট চিটফান্ডের লেনদেন পরীক্ষা করতে গিয়ে দেখা গেছে সংস্থার বেশ কয়েক কোটি টাকা গেছে একটি অ্যাকাউন্টে, তবে সেই টাকার কোনো ব্যবসায়িক লেনদেনের জন্য নয়। তাহলে কেন ওই মোটা টাকা নির্দিষ্ট ওই অ্যাকাউন্টে পাঠানো হলো তা জানতে তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করেছে ইডি। তথ্য যাচাই ও বয়ান রেকর্ড করতে তার সহযোগিতা চাওয়া হয়েছে। ইডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার অরূপ বিশ্বাসকে তলবের চিঠি পাঠানো হয়েছিল। তিনি পাল্টা চিঠিতে সময় চেয়েছেন, সেই সময় দেওয়া হবে কিনা তদন্তকারীরা আলোচনা করে ঠিক করবেন বলে জানা গেছে। ইডির তলবকে কটাক্ষ করে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, অ্যালকামিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মিঠুন চক্রবর্তী, তাকে ভারত সরকার পদ্মভূষণ দিচ্ছে, আর একে তাকে নোটিশ পাঠিয়ে বেড়াচ্ছে। এবার আগে তো মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করা উচিত ছিল। চোখ রাখবো পরের খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীর জেলিয়াখালী যেতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার জেলিয়াখালী যাবেন তিনি, সঙ্গে যেতে পারবেন বিধায়ক শঙ্কর ঘোষ। শুভেন্দুবাবুর জেলিয়াখালী সফরের জন্য সেখানে জারি থাকে 144 ধারায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয়, এর আগে আদালত শুভেন্দুবাবুকে শর্ত সাপেক্ষ সন্দেশখালী যাওয়ার অনুমতি দিলেও তিনি শর্ত মানেননি। তিনি সেখানে গিয়ে ভিড় জড়ো করেছেন, পুলিশ আধিকারিকদের প্রতি অপশব্দ ব্যবহার করেছেন, এমনকি এক পুলিশ কর্মীকে খুলিস্তানি বলে আক্রমণ করেছেন তিনি। তাছাড়া উনি যেখানে যাবেন বলছেন সেখানে 144 ধারা জারি রয়েছে। রাজ্যের সওয়াল শুনে বিচারপতি বলেন, সেই বিষয়টির জন্য এজলাসে বিচারাধীন রয়েছে, তার সঙ্গে এই মামলার যোগ নেই। বৃহস্পতিবার জিলিয়াখালীর হালদার পাড়ায় যেতে পারবেন শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষ, সেজন্য ওই এলাকায় জারি থাকা 144 ধারা স্থগিতাদেশ জারি করেছে আদালত। দেখব পরের খবর। গত বছরের শেষ দিনে বাংলার বিভিন্ন জায়গায় বিকল্প রাজনীতি নিয়ে পোস্টার পড়েছিল। পরে কংগ্রেস নেতা কৌস্তব বাগচি সেই একই শব্দবন্ধ প্রয়োগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই সময় থেকেই তার দল ছাড়ার জল্পনা বাড়তে শুরু করেছিল। এর মাঝে একাধিকবার কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। কয়েকদিন আগে রাহুল গান্ধীকেও ন্যায়যাত্রা নিয়ে কটাক্ষ করেছিলেন কৌস্তব। এইসবের মাঝেই আজ কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। কৌস্তব বাগচির দাবি, কংগ্রেস হাইকমান্ডের কাছে রাজ্য তৃণমূলই বেশি গুরুত্বপূর্ণ, প্রদেশ কংগ্রেসের কোনো গুরুত্বই নেই, সেই কারণে পদত্যাগ বলে দাবি করলেন তিনি। এই মর্মে হাইকমান্ডকে চিঠি লেখেন কৌস্তব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও চিঠি লেখেন তিনি। এর আগে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে কৌস্তব এবং শুভেন্দুকে একসঙ্গে দেখা গেছিল গত বছরের সেপ্টেম্বরে। সেই সময় কৌস্তবকে প্রশংসা ভরিয়েছিলেন শুভেন্দু। তখন থেকে কৌস্তবের দল বদলের জল্পনা তৈরি হয়েছিল। পরে দুর্গাপুজোর সময় পানিহাটিতে বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দুর্গাপুজোর কৌস্তব বাগচির সঙ্গে ফের দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। এই আবহে কৌস্তব এবার বিজেপি মুখ হন কিনা সেটাই এখন নজর রাখার বিষয়। পরের খবর। বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলায় শুরু হয়েছে আধার বিতর্ক। একাধিক জেলায় বহু মানুষের আধার নিষ্ক্রিয় হয়েছে, সেই নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক চাপানোতর।
একদিকে যেখানে বিজেপি অভয় প্রদান করে ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। তবে এই বিতর্কের আঁচ নিভতে না নিভতেই এবার সিএএ নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেল। সংবাদ সংস্থা এএনআই এর বরাত থেকে গতকাল একাধিক সংবাদ মাধ্যম রিপোর্ট প্রকাশিত হয়েছে সিএএ নিয়ে। তাতে বলা হয়েছে মার্চের শুরুতে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে দেশে। মার্চের শুরুতে 3বার বাংলায় পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে মোদীর বঙ্গ সফরের মাঝে সিএএ কার্যকর হলে বঙ্গ বিজেপি বেশ অক্সিজেন পাবে বলে মনে করা হচ্ছে। এমনিতেই সন্দেশখালী ইস্যুতে শাসক দলের তৃণমূলকে কোণঠাসা করতে মরুয়া কেরুয়া শিবির। এর মাঝে সিএএ নিয়ে এবার নয়া ছক কষছে তারা। উল্লেখ্য, সিএএ কার্যকর হলে তার সব থেকে বেশি প্রভাব পড়তে পারে বাংলাতেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।